বারবার খুন, বারবার খুন, রাস্তা দখলের প্রতিবাদ করাতেও খুন। হ্যাঁ, এই রকমই ঘটনা ঘটলো। রাস্তা দখলের প্রতিবাদ, ইট রাখা হয়েছিল, সেই ইট সরাতে যান যিনি, তাকেই খুন করা হলো। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, এ কি ধরনের ঘটনা? দেখো আনন্দা, পূর্বস্থলী দফরপাড়াতে এই যে ঘটনা, এই ঘটনা তারা পূর্ব পরিকল্পিতভাবে এরা সাজিয়ে রেখেছিল। মামা ভাগ্নে দুজনা মিলে পাটুলিতে নবান্ন উৎসব দেখে ফিরছিল। রাত 2:30 নাগাদ ইট পেতে রাখা হয়েছিল এবং সেই ইট সরাতে গিয়ে বিপত্তি ঘটে এবং এলাকার যে পরিবারেরা এসে ব্যাপক মারধর করে কোদাল দিয়ে, এবং তার ফলেই ঘটনাস্থলে মারা যায় অজগর শেখ নামে এক ব্যক্তি, এবং তাকে তৎক্ষণাৎ পূর্বস্থলী হসপিটালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে পূর্বস্থলী থানার পুলিশ অন্তত 8 জনের নামে এফআইআর দর্জ করেছে। সেখানে 3 জন ইতিমধ্যে ধৃতরা কালনা আদালতে আনা হবে তাদেরকে। অয়নদা, একদম আহত হয়েছে এই আসগারের ভাই, তিনি কি বলছেন দেখুন। পূর্ব একটা শত্রুতার জের ছিল, রাগারাগি ছিল ওদের সঙ্গে। যে রাগারাগিটা যে এই রূপ নেবে সেটা তো আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম অনেকদিন আগে একটা ঝগড়াঝাটি হয়েছিল আমাদের মধ্যে, টার্গেট তো একদম আমাকেই ছিল। এখন দুর্ভাগ্যবশত মামার জীবনটা গেল। টার্গেটটা আমাকেও মানে মারার চেষ্টা করা হয়েছে। আমাকে তো মানে কোদাল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, গোটা শরীরে আঘাত করা হয়েছে। কি অবস্থা দেখুন, পড়াশোনা করতে চায় তো পড়ুয়ারা, অঙ্গনওয়াড়ি নয়, একটা স্কুল, বার্নপুর বাড়ি বিদ্যালয়। এখানে কারেন্ট আছে, মানে কারেন্ট আছে, কানেকশন আছে, কিন্তু জলে না, জল নেই, খাবার জল পর্যন্ত নেই। এই চেয়ারে যারা বসেন না, তাদেরও কোনো নজর নেই। এই স্কুলে জল নেই, কারেন্ট নেই, কারখানা বন্ধ, তাই নাকি এই অবস্থা। 5 বছর ধরে এই রকম চলছে, কারো কোনো হেলদোল নেই। বিধায়ক আছেন, সাংসদ আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তারা শুধু কি ভোট নেন? কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। 5 বছর ধরে এখানে এই অবস্থা কেন? দেখো, একেবারে 5 বছর ধরে অন্ধকারের মধ্যেই পড়াশোনা চালাচ্ছে পড়ুয়ারা, এবং গরমের মধ্যে পড়াশোনা চালাচ্ছে গ্রীষ্মকালে পড়ুয়ারা। কারণ হচ্ছে আসানসোলের বার্নপুর বার্ন স্ট্যান্ডার্ড কারখানার যে ইউনিট আছে, সেই ইউনিট 5 বছর আগে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে বার্নপুর বার্ন স্ট্যান্ডার্ড কারখানার যে কটি আবাসন ছিল এবং আশেপাশে বার্নপুর বার্ন স্ট্যান্ডার্ড কারখানা যেইখানে বিদ্যুৎ সরবরাহ করে থাকতো, সেই বিদ্যুৎ সরবরাহ কানেকশন কেটে দেয় বার্নপুর বার্ন স্ট্যান্ডার্ড কারখানা, যার ফলে অন্ধকারের মধ্যেই পড়ে। এরপরে কিন্তু স্কুলের পক্ষ থেকে রাজ্য সরকার বা স্কুল জেলার দপ্তরে যোগাযোগ করা হলে তারা একটা অজুহাত দেখায় কি এনওসি চাই। এনওসি মানে ছাড়পত্র চাই বার্ন স্ট্যান্ডার্ড কারখানার পক্ষ থেকে। যদি ছাড়পত্র দেওয়া হয় তাহলে বিদ্যুৎ সংযোগ লেগে যাবে, কিন্তু ছাড়পত্র না পাওয়ার জন্য আজও বিদ্যুৎ লাগেনি। এবং স্বাভাবিকভাবে এখন লোকসভা ভোটের আগে তারপরে তোমার কাছে যাব। জল নেই, আমাদেরকে জল বাড়ির থেকে আনতে হয়। বিদ্যুৎ নেই 2018 থেকে, না আমরা পড়তে পারি না, অন্ধকার লাগে। এটাই চাইছি কি লাইন এসে যাক, আমাদের পড়তে সুবিধা হবে। জলের সমস্যাটা ছিল, জল উপরে ওঠে না, 2তলা 3তলা জল ওঠে না। এখন কর্পোরেশন থেকে জলের ব্যবস্থা করেছে বলে কিছু সাময়িক আমাদের সমস্যা মিটেছে, গ্রাউন্ড ফ্লোরে জল পাওয়া যাচ্ছে, বাচ্চাদের এই সুবিধাটা মিটেছে। কিন্তু কারেন্টের জন্য খুবই অসুবিধা হচ্ছে, নিয়মিত বাচ্চারা আসে না, গরমের জন্য আসে না, খুব শরীর খারাপ হয়ে যায়, বাচ্চা ছাড়তে হয়। সরকার পক্ষে অনুরোধ করবো কি কোনো বিকল্প পথ আমাদের করে দেন, সুযোগ করে দেন। জলের অসুবিধা, লাইটের অসুবিধা, ফ্যান চলে না, এবং গরমে আমরা তো বড়রা যাই হোক থেকে যাই, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোর খুবই কষ্ট হয়। আর কিছু না, খালি কারেন্ট চলে আসুক, কারেন্ট এলেই ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। अप्लाई किया तो गवर्नमेंट हमको कोऑपरेशन दी कि आप एनओसी लाइए, लेकिन बर्न स्टैंडर्ड के द्वारा स्पष्ट कहना है कि मैं एनओसी नहीं प्रोवाइड करूँगा। एनओसी नहीं प्रोवाइड करने से हमारे यहाँ इलेक्ट्रिक अब टेक्निकल क्या परेशानी है मैं नहीं जानता हूँ। जब तक एनओसी नहीं मिलेगा तब तक जो है इलेक्ट्रिक नहीं मिलेगी। वहाँ एक वर्ड लिखा है कि देयर इज नो सिचुएशन टू इशू नो ऑब्जेक्शन सर्टिफिकेट। मैं सीएमडी को भी पत्र लिखा था, लेकिन ये टोटल लीज पर होने के कारण हम लोग के साथ बहुत समस्या हो गई। দীপক, অনেক অভিযোগ শুনলাম, সত্যি তাই। কারেন্ট না থাকলে কি হয়, এরপরে আবার গরম পড়ে যাবে। আমি বলছি পুর নিগমের জলে তো আপাতত চলছে, কার দায় এই কারেন্ট আনার, খাবার জল আনা, কার দায়? তারা কি করছে?
দেখো, একের উপরে অভিযোগ তুলেছে, শাসক বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে কি তাদের গাফিলতির কারণে আজকে পড়ুয়ারা গরমের অন্ধকারে পড়াশোনা করছে, এবং বিরোধী দল শাসক দলকে তার বিরুদ্ধে দোষ তুলছে কি শাসক দল চাইলে সেই স্কুলে বিদ্যুৎ এবং জল চলে আসতে পারত। কারণ হচ্ছে কি রাজ্য সরকার যদি ছাড়পত্র না দেয় বার্ন স্ট্যান্ডার্ড কারখানা, তাইলে বিদ্যুৎ সংযোগ করতে পারবে না। এবং শাসক দলের কথা কি সেই এলাকার বিধায়ক হচ্ছে বিজেপি বিধায়ক, সে যদি চাইলে এনওসি যদি এনে দেয় তারা কিন্তু বিদ্যুৎ লাগিয়ে দেবে। রাজনৈতিক তরজা হচ্ছে, রাজনৈতিক তরজা হয়, কিন্তু মানুষের কি উপকার হয় তাতে? অদ্ভুত ব্যাপার। আপনারা কি রাজনীতির কারবারিরা বোঝেন না? দ্রুত এই স্কুলটাতে কয়েক হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের জন্য জল আনুন, তাদের জন্য কারেন্টটা আনুন। গত 1 বছর ধরে পানীয় জল আমরা তো সরবরাহ করছি ওনাদের। আমাদের যিনি বিধায়ক অগ্নিমিত্রা পল আছেন, ওনাকেও আমি বলবো যে রেলের দপ্তর থেকে যদি নো অবজেকশনটা এনে দেন তাহলে রাজ্য সরকার দিয়ে দেবে, বা উনি যদি না পারছেন তাহলে আমাদের সাংসদকে বলবো আমাদের রেলের দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন। সরকারি স্কুল, সেখানে বাচ্চারা পড়াশোনা করবে, তার জন্য এনওসি। আর এই এনওসি নিয়মটা রাজ্য সরকার কে তৈরি করে? বিদ্যুৎ দপ্তর তৈরি করেছে। তো নিয়ম কিসের জন্য তৈরি হয়? নিয়ম জনগণের জন্য। তো নিয়ম তো পরিবর্তন করা যায়। এক লাইনে একটা সার্কুলার চলে আসবে যে না, বিদ্যালয়ের ক্ষেত্রে সরকারি স্কুল যদি হয় সেক্ষেত্রে এই নিয়ম, সেখানে আমরা ইলেকট্রিসিটি কানেকশন দিতে পারবো, তাহলে ইলেকট্রিসিটি কানেকশন হয়ে যাবে। আর ওইখানকার যে হেডমাস্টার আছে সে খবর পেয়েছি যে স্কুলের যে ওন ফান্ড, সেখান থেকে সৌর্য আলো নিজের অফিসে বসিয়ে নিয়েছে। ওর নিজের অফিসে ফ্যান চলছে, লাইট হচ্ছে, সবই হচ্ছে। বাচ্চাদের কাছে কষ্ট হচ্ছে, ন্যাচারালি ওর কোনো হেলদোল নেই। আর জলাশয় জমা জলে জলা জমি ভরাট হয়ে যাচ্ছে। কালকেই দেখাচ্ছিলাম না, কলকাতার মেয়র একেবারে রাবিশ বোঝাই পুকুর ভরাটের ট্রাক গাড়ি আটকেছিলেন। বর্ধমানে দেখুন 300 বিঘা জলা জমি ভরাট হয়ে যাচ্ছে বর্ধমান শহরের বুকে। বর্ধমান শহরের অক্সিজেন ফুসফুস। দেখছেন সেই ছবি, ভাবা যায়, যেখানে মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কালকে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন, আর আজকেই আমরা দেখাচ্ছি একেবারে 300 বিঘে জায়গা নিয়ে বিশাল জলাভূমি। এটা কোথায় জানেন? এটা হচ্ছে বর্ধমান শহরের 10 নম্বর ওয়ার্ডে। মানে কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কারা জড়িত এই জলা জমি ভরাট করায়? পুরসভা কি করছে? কোথায় যাচ্ছে? মাল কামানোর ধান্দা? একেবারেই অয়ন্দা, পুরসভা কি করছে এই প্রশ্ন কিন্তু তুলছেন শহরের বাসিন্দারা। কারণ তারা জন্ম থেকে দেখে আসছেন যে এই শশাঙ্ক জলা, বিশাল এলাকা জুড়ে এই জলাভূমি, হাজার হাজার পাখির বাস, এবং সেখানে এই ফাঁকা, এই যে তুমি বলছিলে অক্সিজেন সিলিন্ডার, প্রকৃতপক্ষেই তাই বর্ধমানের অক্সিজেন সিলিন্ডার এই হচ্ছে জলাশয়। বাসিন্দারা বলছেন এই জলাশয় সংস্কার হোক, তাকে জলাভূমি আকারেই ফিরিয়ে আনা হোক, সেখানে একটা উদ্যান তৈরি হোক সেই জলাশয়কে ঘিরে। তা কিন্তু হচ্ছে না। সেই জলাশয় ভরাট করা হবে, সেই জলাশয়ে বড় বড় বিল্ডিং উঠবে, সেখানে প্রমোটিং উঠবে, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। এমনটাই হয়ে যাচ্ছে। প্রমোটারদের সঙ্গে সাঁট রয়েছে, না হলে 300 বিঘা জলা জমি ভরাট হতে পারে কখনো? একেবারে 24 ঘন্টা নাকি পাম্প চালিয়ে জল ওঠানো হচ্ছে। বিরাট বড় প্রমোটার চক্র। শরদিন্দু, বোধহয় তোমাকে সাবধানে থাকতে হবে। আর স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন, তারপরে আবার যাব শরদিন্দু তোমার কাছে। আমার জন্মের আগে থেকে দেখছি যে আমরা এখানে রয়েছি, তো এই জলাশয়টা যদি বুঝিয়ে দেওয়া হয় তো এখানে তো জলেরও আকাল পড়বে। তো কারা এসব করছে আমাদের ঠিক সঠিক জানা নেই, তাই এইটার জন্য সবার নজরে আসুক। কিন্তু আমরা দেখছি কে বা কারা, তারা এই জায়গাটা নাকি কিনে নিয়েছে, একটা বিল্ডিং করবেন, 18টা 19টা বাড়ি হবে, ফ্ল্যাট হবে। কে বা কার জমি আছে, জমি যদি থাকতো অনেক আগেই তো তারা ভরাট করে বাড়ি করতে পারতেন। কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে কেউ এসে বলেছেন এখানে আমার জমি। সবাই দলিল নিয়ে আসছেন, কার যে জমি তা কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এটা বন্ধ হওয়া উচিত। কেউ জন্মের আগে থেকে দেখছেন, কেউ বলছেন সাঁট আছে। আবার যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু, পুরসভার 10 নম্বর ওয়ার্ড, তুমি তো খুব ভালো করে জানবে। পুরসভা এলাকায় কেউ জানেন না, কাউন্সিলর জানেন না, চেয়ারম্যান জানেন না,
আরও তো লোক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, প্রশাসন বলে তো কিছু আছে, তারা কিচ্ছু জানেন না। অয়নদা, এলাকার বাসিন্দারা বলছেন সবাই সব জানে, কারণ একেবারে বর্ধমান শহরের বুকে বীরহাটা জিটি রোডের পাশে এত বড় একটা জলাভূমি, সেই জলাভূমি ভরাট হচ্ছে অথচ কেউ জানে না, এটা কেউ বিশ্বাস করতে চাইছে না। কারণ আমরা দেখেছি এর আগে কোথাও পুকুর ভরাট বা জলাশয় ভরাটের সামান্য অভিযোগ উঠলেই পৌরসভা তৎপর হয়ে ওঠে, পুরপ্রধান তৎপর হয়ে ওঠেন, তিনি সেই জায়গা পরিদর্শনে যান। অথচ এখানে মাটি কাটার মেশিন নামিয়ে দিনের পর দিন ধরে কাজ চলছে, একেবারে চারদিকে দমকল লাগিয়ে সেই জল ছিঁচে ফেলে দেওয়া হচ্ছে, অথচ কেউ কিছু জানেন না, এলাকার কাউন্সিলর জানেন না, পুরো প্রধান জানেন না। এমনটা তো মুখ্যমন্ত্রীর তো নির্দেশই আছে, পুলিশ প্রশাসন কি করছে? একেবারেই অয়নদা, যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ আছে জলাভূমি কখনোই ভরাট করা যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাঝে একটি পুকুর, তার পাশে বিশাল জলাভূমি, যেটা বলছিলাম যে 300 বিঘেরও বেশি জমি, এবং সেই জায়গা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, সেখানে বহুতল উঠবে এমন নাকি খসড়া ইতিমধ্যেই তলে তলে। অনুরোধ করব, দাবি জানাবো, এই 300 বিঘা জলা জমি ভরাট বন্ধ করুন, করে দিন। চেয়ারম্যান যা বলছেন তাতে ঘোড়াতেও হাসবে। ডেভেলপমেন্টের কাজ তো গোটা বর্ধমান জুড়েই হচ্ছে, কাজেই ব্যক্তিগত পর্যায়ে, পৌরসভার পর্যায়ে, যে কোনো জায়গায় অনেক কাজ হচ্ছে। তা আমি খবর নিয়ে আপনাদের পরে জানাবো। না, জলাশয় কি করে ভরাট হবে, এটা হয় না। আমি দেখে নিচ্ছি, আপনারা বলছেন যখন খবর নিয়ে নিচ্ছি। চেয়ারম্যান বলছেন খবর নেব, ভাবা যায়, এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে কি বলে ওটাকে, গ্রাফটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কোথা থেকে কোথায় মাল যাবে। এবার দেখুন মহিষাদলে সেখানে বিডিও আছেন, এখানেও বিডিও আছেন, সেখানে পুরসভা আছে, সেখানেও পুরসভা আছে। মহিষাদলেও একেবারে সবার সামনে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা দেখুন মহিষাদলের একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য থাকুক আর না থাকুক, বারবার বলা হচ্ছে পুকুর ভরাট করা যাবে না, আর সেখানে আপনার ব্যক্তিগত বাপের সম্পত্তিও পুকুর ভরাট করতে পারবেন না, আর সেখানে এই রকমভাবে পুকুর ভরাট। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে, তবে তার আগে বলি, এটা হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে, এটা নয়াঞ্জলি। যাই হোক না কেন, কিভাবে ভরাট হচ্ছে, আর এখানে তো নিশ্চয়ই রাজ্য সড়ক, সুজিত, পুলিশ প্রশাসনের তো প্যাট্রোলিং আছে, তাহলে কিভাবে ভরাট হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, যে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো হলদিয়া মেচেদা রাজ্য সড়ক এবং মহিষাদল সিনেমা মোড়, জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা, সেখানেই কিন্তু এই কাণ্ড ঘটছে। কি ঘটছে না, একের পর এক নয়াঞ্জলি ভরাট চলছে। এর আগেও খবর করেছি, আজও যখন এই অবস্থা দেখছি, মানুষ খবর দিচ্ছেন, আমরা দেখছি, ছবি তুলছি, দেখাচ্ছি, কিন্তু যা হওয়ার তা কিন্তু হয়েই চলেছে। রাতে দিনে একেবারে দেখা যাচ্ছে কি মাটি ডাম্পারে করে আনা হচ্ছে অয়ন, এবং সেটা আনা হচ্ছে দূর থেকে, এনে এখানে ফেলে ভরাট করা হচ্ছে। একবারে কারা ভরাট করছে? মহিষাদলে তুমি তো ছেলে, তুমি কি চিনতে পারছো, তুমি কি জানো কারা ভরাটের সঙ্গে জড়িত? যারা জড়িত তারা কিন্তু নিজেরা সামনে আসছে না, তারা কিন্তু ভাড়াটে লোকজনদের দিয়ে এই কাজ করছে, করার পর যখন ভরে যাবে এর উপর বিল্ডিং গড়ে উঠবে। কিন্তু প্রশাসন কি করছে মানুষ বলছেন। আমি আসবো সুজিত, স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেটাই শোনাবো আগে। মহিষাদল থানা বিডিও এবং বিএলআর এর সামনে একদম ঢিলছুড়া দূরত্বে যেভাবে মাটি ভরাট হচ্ছে এই পুকুরটা, একদম বেআইনিভাবে, অবশ্যই হয়তো কোনোভাবে এখানে কাটমানি যুক্ত আছে, সেইভাবেই হয়তো তারা এই ভরাট তৈরি করছে। যেভাবে মাটি ভরাট হচ্ছে এবং প্রমোটার দ্বারা যেভাবে কাজ হচ্ছে, এতে কিন্তু আস্তে আস্তে আমাদের জল নিকাশিটা পুরো ব্যবস্থাটা পুরো বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে বিভিন্ন যে আবর্জনা সেগুলোও জমা হয়ে যাচ্ছে। একদম প্রশাসনের উচিত ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া, কিন্তু কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা এই বিডিও বলুন বা প্রশাসন থানা থেকেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এই চোরেরা না সুজিত, নিজের ভালো তো বোঝেই না, নিজের বাচ্চাদেরও ভালো বোঝে না,
পরবর্তী প্রজন্মেরও ভালো বোঝে না, শুধু মালটা পেলেই হলো। আচ্ছা, তুমি একটা ইনপুট দিয়েছো যে থানা এবং বিডিও অফিস নাকি ঢিলছোড়া দূরত্বে, তাহলে বিডিও কি করছেন? আঙুল চুষছেন বসে বসে? না, তিনি শুধু আঙুল চুষেননি, তিনি জ্ঞানও বর্ষণ করছেন, জ্ঞান বর্ষণ করছেন সাংবাদিকদের, আমাদের। তিনি বলেন এ ধরনের খবরের করার মানেটা কি। তিনি নতুন এসেছেন, আসার পর থেকে তিনি দেখছি যে খবর সামনে তুলে আনা হচ্ছে তার গোসা হচ্ছে। তিনি সাক্ষাৎকার তো দিচ্ছেন না, উল্টে জ্ঞান দিচ্ছেন। কি বলে না, এই খবরগুলো করছেন কেন, এই নেগেটিভ খবরগুলো না করা উচিত, কারণ আপনারা করছেন কেন, আমাদের এইরকম বলেছেন নাকি? এ তো মামার বাড়ির আবদার। ওটা কি আপনার বাপের সম্পত্তি নাকি মশাই, যে একেবারে নয়নজুলি বুঝিয়ে দেবেন? আরে মুখ্যমন্ত্রী বলেছেন নয়নজুলি বোঝানো যাবে না, পুকুর ভরাট করা যাবে না, আর আমরা খবর করব কি তা আপনাকে বলে করব নাকি? সুজিত, এইরকম বলার সাহস পেলেন কোত্থেকে ওই ভিডিও? ওনার আসার 1 মাসের মধ্যে একেবারে এটাই বলছেন মানুষ, কারণ উনি আসার পর থেকে নিজের যে থাকার ঘর সেটিতে পাথর বসিয়ে টাইলস বসিয়ে যে বিনোদ সুন্দর করে গড়ে তুলছেন, কিন্তু সামনে শহর যে জলাঞ্জলি যেতে বসেছে তা নিয়ে তার ভ্রুক্ষেপ নেই। উল্টে তিনি ক্ষোভ জানাচ্ছেন, নিউজ 18-এর বিরুদ্ধে আঙুল তুলছেন যে এ ধরনের খবর করছেন কেন, করবেন করুন, আপনারা করবেন করুন, এমন কথা কিনা তিনি আমাদেরকে শোনাচ্ছেন। এবং তার সাহস দেখলে তুমি অবাক হবে, তিনি জ্ঞান দিচ্ছেন, নিজের রুমে বসে বলছেন আপনাদের খবরে ডিএম আমাদের বোকাঝোকা করছে প্রকাশ্য মিটিংয়ে। এই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিন, এই ভিডিওকে শিক্ষা দিন। এই ভিডিও আসার 1 বছরের মধ্যে তার বাড়ি একেবারে প্যালেস হয়ে গেল কি করে, নয়নজুলি ভরাট হচ্ছে কি করে? এই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর আমাদেরকে এইসব শিক্ষা দেবেন না। অত সোজা নয় আমাদেরকে চুপ করানো। 1 বছর তো মাত্র এসেছেন, মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন না। আমরাও দেখব কিভাবে নয়নজুলি ভরাট হয় সুজিত, আমরাও নজর রাখবো। আর এবার চলে যাব জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুরে চুরি যেন থামছেই না, প্রতিদিন সরকারি সামগ্রী চুরি হচ্ছে, দোকান থেকে চুরি হচ্ছে, আবারও চুরি। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। আবার বলছি, পুলিশ প্রশাসন কি করছে দেবাশিস? গতকালও এই প্রশ্নটাই রেখেছিলাম। দেখো অয়নদা, অনেক মানুষের হয়তো দুঃখ হচ্ছে, কিন্তু খবর করতে বা খবর লাইভ করতে গিয়ে আমাদের হাসি পাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে। আজকে এই ঘটনা যখন ঘটে, যখন থানাকে ফোন করা হয়, থানা কি উত্তর দিয়েছিল জানো? থানা বলেছিল নাইট ডিউটি করেছি তো তাই এখন যেতে পারছি না, আপনার চুরি গেছে, আপনি থানায় আসুন। আরে নাইট ডিউটিটা করলেনটা কি? আপনি নাইট ডিউটি করলেন আর চুরি হয়ে গেল, তাহলে আপনি নাইট ডিউটি করলেন কোথায়? চুরি গেছে আপনি থানায় আসুন, মানে পুলিশ গিয়ে চুরি কেন হচ্ছে সেগুলো দেখবে না। যার চুরি হয়েছে তার চুরি হয়ে যাবে, তারপরে পুলিশকে বলবে যে, পুলিশ বলবে যে আপনি আসুন আগে থানায়। একদম এই প্রশ্নের উত্তর বা এই উত্তর পাওয়ার পর একজন ব্যবসায়ী যার সর্বস্ব লুট হয়েছে তার কি অবস্থা হতে পারে? সাধারণ মানুষ দিনের পর দিন, আমি তোমাকে কালকেই বলছিলাম যে কালকে সকালে উঠেই না আমাদের আরেকটা চুরি দেখতে হয়, আর সেটাই সম্পন্ন হলো। মানে একেবারে চোরেদের স্বর্গরাজ্য হয়ে গেছে। তার কারণ পুলিশের নাকাচে কিন্তু কিছু নেই। নাইট ডিউটির নাম করে বেরিয়ে কোনো একটা রাস্তায় সেখানে দেদার ঘুম, আর যদি মাটির লরি যায় তাহলে তো ডিউটিটা সেখানেই দায়িত্ব নেওয়া বেশি উচিত, কারণ মাটির লরি কতগুলো যাচ্ছে, কি হিসাব হবে, সেই হিসেবগুলো নিতে হবে। আমতা, উদয়নারায়ণপুর, বিভিন্ন জায়গা থেকে পুলিশ অফিসারদের জন্যই আজকে রাজ্য সরকারের মুখ পুড়ছে। পুলিশ প্রশাসন একেবারে গাফিলতি একাংশ, উদাসীন একাংশ, আর তার জেরেই আজকে এই অবস্থা। আবারও লোকসভা থেকে সাসপেন্ড। গতকাল একেবারে ধরাধর সাসপেন্ড হয়েছিলেন লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে সাংসদরা। আবারও 49 জনকে সাসপেন্ড করা হলো। লোকসভা থেকে 49 জন সাংসদ সাসপেন্ড হলেন। মালা রায়, শশী থারুর সহ সাসপেন্ড হলেন 49 জন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরও 49 জন সাংসদ, সুপ্রিয়া সুলে, মনীষ তিওয়ারি, ডিম্পল যাদব, এখনো পর্যন্ত মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। আবার আজকে সাসপেন্ড, এ তো বিরোধী শূন্য হয়ে গেল লোকসভা রাজ্যসভা।
দেখো, একেবারেই গতকাল যেরকমটা বিরোধী সাংসদরা বলছিলেন যে আজ মোদী সরকার সেঞ্চুরি করে যাবে এই সাসপেন্ড করার ক্ষেত্রে, ঠিক সেটাই ঘটলো। এবং সংখ্যাটা নিয়ে কিন্তু সরকারের তরফেই নানা রকম বিভ্রান্তি আসছে, তার কারণ সংখ্যাটি মুহুর্মুহু বদল হচ্ছে। এবং এখন যখন আমি কথা বলছি সেই মুহূর্তে জানানো হচ্ছে যে লোকসভা থেকে প্রায় 50 জন সাংসদকে আবারও সাসপেন্ড করা হলো। অর্থাৎ সংখ্যাটা গতকাল পর্যন্ত ছিল 92, সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে কিন্তু 50 জন সাসপেন্ড হওয়ার ফলে একেবারেই মোট 142 জন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এখনো পর্যন্ত 142 জন সাসপেন্ড হলেন। এবং আর বেঁচে থাকলো কারা? 142 জন সাংসদকে সাসপেন্ড করা হলো, এরপরে বিল পাস হবে আজকে মঙ্গলবার, কাল বুধবার থেকে আর কি বিরোধিতা থাকবে? বিরোধিতার জায়গায় থাকছে না, তার কারণ যেটা মনে হচ্ছে যে বিরোধী শূন্যই সংসদ হয়ে গেল। আজকে যখন 50 জনকে লোকসভা থেকে সাসপেন্ড করা হলো, তখনই মোট সংখ্যাটা দাঁড়ালো কিন্তু 96, অর্থাৎ একটি লোকসভা থেকে 96 জন, শুধু লোকসভা থেকে 96 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। এবং রাজ্যসভায় আমি জানি গতকাল 45 এবং তার আগে ডাইরেক্ট সাসপেন্ড হয়েছিলেন, মোট 46 জন সাসপেন্ড হয়েছে। সেক্ষেত্রে 142 জন মানে বিরোধী শিবিরের কোন সাংসদই প্রায় আর থাকলেন না। এবং এই সাংসদদের সাসপেন্ড করে দেওয়ার সরকারের উদ্দেশ্য কি রয়েছে সেটাই এখন আলোচ্য বিষয়, এবং সেটা নিয়েই মোটামুটি এবং এটা নিয়ে আরো ধুমধুমার হবে, দিল্লি আরো গরম হবে বোঝাই যাচ্ছে। এবার ডেবরাতে চলে যাব। ডেবরায় পিকনিক স্পট, এখন তো শীতকাল, লোকে তো পিকনিক স্পট খুঁজবেন। সেই পিকনিক স্পট 10 বছর ধরে অবহেলায় পড়ে আছে, ভয়াবহ অবস্থায় পড়ে আছে। একটু মানুষ যে শ্বাস নেবে, আমরা বারবার বলি না, দেখাচ্ছিও আমরা বিভিন্ন জায়গায় পার্কগুলোর কি অবস্থা আমরা দেখাচ্ছি। সৌন্দর্যায়ন চায় এই রাজ্য সরকার, কিন্তু স্থানীয় প্রশাসন সেই সৌন্দর্যায়নকে একাংশ তারা পাত্তাই দিচ্ছে না। এই যে পিকনিক স্পট দেখছেন, এই পিকনিক স্পটে অনেক আশা নিয়ে ডেবরার মানুষ তারা পিকনিক করতে যাবেন বলে আশা করেন। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, একটা পিকনিক স্পট 10 বছর ধরে এভাবে পড়ে আছে, আর সমস্যা সমাধানের মাত্র আশ্বাস মিলছে। 10 বছর ধরে কি করছিলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা? কার আন্ডারে, পঞ্চায়েত না পুরসভা? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়নদা, প্রথমে এটি গ্রাম পঞ্চায়েত এলাকা, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 2 নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের তিলাপাটনা বলে একটি জায়গা রয়েছে, যেখানে কাঁসাই নদী দুভাগে ভাগ হয়েছে, একটি দ্বীপ রয়েছে। সেই দ্বীপে এই ডিসেম্বর আসলেই, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পর্যটকদের ভিড় হয়, পিকনিক হয়। কিন্তু তারা পিকনিক করতে এসে তাদেরকে সমস্যায় পড়তে হয়। পানীয় জল নেই, শৌচালয়ের সমস্যা এবং শেড নেই। 10 বছর আগে প্রাথমিকভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই সময় যা তৈরি হয়েছিল তা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। বিধানসভার 2 জন বিধায়ক, পরপর 2টো টার্মের বিধায়ক, তারা কথা দিয়েছিলেন, পঞ্চায়েত সমিতি কথা দিয়েছিলেন, গ্রাম পঞ্চায়েত কথা দিয়েছিলেন, কিন্তু অবশেষে কেউই কথা রাখেনি, এমনটা এলাকার মানুষজন অভিযোগ করছে। তারা চাইছে এই পিকনিক স্পট যাতে দ্রুত সুন্দরভাবে সাজানো হয়, পার্ক তৈরি করা হয়, কারণ কতদিনের মধ্যে পার্কটা ঠিক জায়গায় ফিরে আসবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও চান এবং সরকারও চায় সৌন্দর্যায়ন। কতদিনের মধ্যে পার্ক ফিরবে, এই পিকনিক স্পটটা ফিরবে? দেখো অবিন্দা, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ইতিমধ্যেই। তিনি জানিয়েছেন যে রাজ্য জেলা প্রশাসন চায় পিকনিক স্পট পার্ক গড়ে উঠুক, কিন্তু আমরা বিষয়টা আপনাদের কাছ থেকে জানলাম। এই বিষয় নিয়ে আমরা আগামী দিনে ভাববো এবং যাতে সুন্দরভাবে ওই জায়গাটাকে গড়ে তোলা যায় সেই বিষয়টাও দেখব। এতদিন পরে জানতে পারছেন, এটাই তো বিরাট ব্যাপার। আমাদের কাছ থেকে খবরটা পেয়ে তারপরে জানতে পারছেন, তারপরে আশ্বাস দিচ্ছেন। দেখবেন আরো 10 বছর না লাগে। কি বলছেন দেখুন। ডেবরা ব্লকের প্রশাসনিক স্তর এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা এবং আবদার যে একটা পার্ক হোক, তো সেই কারণে আমাদের প্রশাসনিক স্তরে অর্থের দিক থেকে হয়তো একটু পিছিয়ে আছি বলে সেটা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তিলাপান্নায় যে পর্যটক কেন্দ্রটা আছে ওটাই আমাদের ডেবরার একমাত্র অবলম্বন। যেহেতু এলাকার মানুষের চাহিদা, পর্যটকদের চাহিদা, আমি বিডিওর সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই সকলের চাহিদা পূরণের জন্য ওইটি সংস্কার করে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পর্যটনের প্রচুর সুযোগ রয়েছে রাজ্যে, যেমন শালবনীতে দেখুন একটা পর্যটন কেন্দ্র দেখাবো, পরিকাঠামোগত
উন্নয়ন হয় না, কোনো কিছু হয় না, রক্ষণাবেক্ষণের অভাব, আর ধুঁকছে শালবনির এই পর্যটন কেন্দ্র। এবং এমনকি বেতন পান না কর্মচারীরা। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, এই রকম অবহেলা কেন? অয়ন্দা, দেখো, যেটা জানা যাচ্ছে, যেটা এলাকার মানুষের অভিযোগ এবং কর্মী যারা রয়েছেন তাদের যেটা অভিযোগ, যে 2021 সালে এই শালবনির কর্ণগড়, যার একটি ইতিহাস প্রসিদ্ধ পটভূমি রয়েছে, যে রানী শিরোমণির যে চুয়াড় বিদ্রোহ, সেই চুয়াড় বিদ্রোহের ইতিহাস রয়েছে এই শিরোমণি পর্যটন কেন্দ্রের সঙ্গে জড়িত। এবং সেই পর্যটন কেন্দ্র কিন্তু 2021 সালে উদ্বোধন করা হয়েছিল ঘটা করে। 1.5 কোটি টাকা খরচ করা হয়েছিল এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়নের জন্য। কিন্তু তারপর থেকেই 1 বছর ঠিকঠাক চললেও 1 বছর ধরে কিন্তু এই পর্যটন কেন্দ্র ঢুকছে। কারণ হচ্ছে যেটা এলাকার মানুষ জানাচ্ছে, যেটা পরেই ঢুকছে। দেখি স্থানীয় বাসিন্দারা কি বলছেন। এর জন্য প্রশাসনিক গাফিলতি আছে। এই অবস্থায় পড়ে আছে। এত টাকা খরচ করার পরে এই অবস্থা আবার সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল, এটা কিন্তু ঠিক কথা নয়। আমরা চাইছি এখানে একটা পার্ক হোক এবং বোটিং সিস্টেম হোক। সিস্টেম করলে কি হবে, আরো পর্যটককে এখানে টানা যাবে, সেই জায়গায় গুরুত্বটা বাড়বে। আর যেটা প্রথমেই বলছিলাম, কর্মীরা পর্যন্ত মাইনে পাচ্ছেন না। দেখুন, স্যালারি পেয়েছি তো, বিগত এখন 1 বছরের স্যালারি আমাদের পেন্ডিং বাকি আছে। বেশিরভাগ আমাদের যতজন কাজ করে আমরা গরিব বা মানে খুব গরিব ফ্যামিলির ছেলে মেয়ে, তো আমাদের যেটা মানে বেতন বা স্যালারি, এটার ভিত্তিতে আমাদের সংসার চলে, বা আমরা এটার একটা ফিউচার নিয়ে পড়ে আছি। ঠিক আছে, তো আমাদের যদি 1 বছরের যে বেতন যেটা পেন্ডিং রয়েছে, ওটা যদি দিয়ে দেওয়ার কিছু ব্যবস্থা হয় তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা আগে ছিলাম 22 জন, বাট এখন বেতন না দেওয়ার জন্য 10 জনে ঠিক আছে এখন। শোভন, খুব সংক্ষেপে জানতে চাইবো, কোনো আশ্বাস এবং আশ্বাসে চিড়ে ভিজবে না বলছি বারবার, কবে গড়ে তোলা হবে আবার এই পর্যটন কেন্দ্র নতুন করে? একেবারে অয়ন্দা, দেখো, যেটা আমরা জানতে পেরেছি, যে প্রথমে এটি জেলা প্রশাসনের অন্দরে ছিল এবং জেলা প্রশাসনের অধীনে থাকাকালীন কিন্তু এই অবস্থা হওয়ায় জেলা প্রশাসন এই পর্যটন কেন্দ্রটি হস্তান্তর করে শালবনী পঞ্চায়েত সমিতির হাতে। এবং শালবনী পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু এই পর্যটন কেন্দ্র আগের মতো জায়গায় ফিরবে। আশা করব খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আপনারা পর্যটন কেন্দ্রটাকে ঠিক করবেন। এবং পর্যটনটা একটা বড় সম্পদ আমাদের পশ্চিমবঙ্গে, সুতরাং সেটার দিকে খেয়াল রাখুন প্লিজ। পঞ্চায়েত সমিতির সভাপতি কি বললেন দেখুন। পঞ্চায়েত সমিতির হাতে বিএম সাহেব তুলে দিয়েছেন, আমরা সেটা এখন রক্ষণাবেক্ষণ করছি, দেখভাল করছি। আগামী দিনে আমরা চেষ্টা করছি নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওটাকে ভালোভাবে চালু করবার। আমাদের বিধায়ক জুন মালিয়া উনি আমাদেরকে বলছেন যে আমি সাহায্য করব। উনি বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং আমরা চাইছি যাতে ওটা আরও ভালো হয়ে, এটা যেরকমভাবে ইকো পার্কগুলো চলছে, পার্ক আমাদের সব থেকে ভালো পার্ক তৈরি হোক। এইভাবেই প্রতিদিন এই 1 ঘন্টা আপনারা খেয়াল রাখবেন, বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরি, আর যারা প্রশাসনের একাংশ চুরি করেন, মদত দেন, তাদের নজরে আনার কাজ আমাদের।